যেকোনো আধুনিক শাসন ব্যবস্থার মেরুদণ্ড হচ্ছে সংবিধান। আজকে আমরা সেই শাসন ব্যবস্থার যে মেরুদণ্ড অর্থাৎ সংবিধান, তার বিভিন্ন ধরনের যে প্রকারভেদ এটা নিয়ে আমরা জানবো। যে সংবিধান আসলে বাংলাদেশের যে যে নাগরিকগণ আছেন, এটার প্রকারভেদের সাথে এটা কি ধরনের সম্পর্ক আছে, কিভাবে বিভিন্ন ধরনের সংবিধান দেশগুলোকে বিভিন্ন ধরনের আকার দেয়, এছাড়া নাগরিকদের অধিকার রক্ষা করে অথবা ক্ষমতা বন্টন করে, সেগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। তো শুরুতেই যদি আমরা অ্যাটলিস্ট কনস্টিটিউশনের বেসিক কিছু আলোচনা করি। আপনারা সংবিধান জানেন যে বাংলা একটা দেশের মৌলিক যে আইন এটাকে বলা হয় সংবিধান। তো সরকারের নীতি নির্ধারণ কিংবা হচ্ছে রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে যে সম্পর্ক, এটা কিন্তু সংবিধান তৈরি করে। তো সংবিধান সরকারের কাঠামো তৈরি করা ছাড়াও এছাড়া কিন্তু অন্যান্য আরো অনেক দিকগুলো নিয়ে আসলে আলোচনা করে, কিংবা সংবিধান তৈরির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ডিসকাশনটা অনেকটা ইম্পর্টেন্ট হয়ে ওঠে। তো সংবিধানকে আমরা আসলে কেন পড়বো, যে ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন কিংবা সংবিধানের যে বিভিন্ন প্রকারভেদ, এগুলো আসলে আমরা কেন পড়বো? আমরা যদি ভাগগুলো বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে একটা সংবিধান আসলে কিভাবে ফাংশন করবে। কারণ একটা দেশের রাজনৈতিক কিংবা আইনি ব্যবস্থার কিভাবে ফাংশন করে কিংবা কিভাবে করবে, এই জিনিসগুলো কিন্তু সংবিধানের ভাগ বোঝার মাধ্যমে অনেকটা ইম্পর্টেন্ট। তো যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন কিংবা হচ্ছে পলিটিক্যাল সায়েন্টিস্ট, আইনের যারা জুরিস্ট আছেন, তারা কিন্তু সংবিধানকে বিভিন্নভাবে ভাগ করেছেন। আমরা প্রথমেই দেখব সবচেয়ে পপুলার যে ক্যাটাগরিটা আমরা বলি, লিখিত বনাম অলিখিত সংবিধানের যে ভাগটা আছে। তো লিখিত সংবিধান হচ্ছে যে যেখানে সাধারণত একটা কিংবা কয়েকটা ডকুমেন্টে একটা সংবিধান যে মৌলিক যে আইনগুলো আছে এগুলো লেখা থাকে। যেমন বাংলাদেশের সংবিধান অথবা ইউএসএ ইন্ডিয়ার যে সংবিধান আছে এটা দেখতে পারবেন। তো আপনারা জানেন ইউএসএ সংবিধানকে বলা হয় দুনিয়ার সবচেয়ে ছোট সংবিধান, অন্যদিকে ইন্ডিয়ার যে সংবিধানটা আছে লিখিত সংবিধানে, তো এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সংবিধান বা লেন্দিয়েস্ট সংবিধান। তো লিখিত সংবিধানের আমরা যদি কিছু বেনিফিটের কথা আলোচনা করি, এটা কিন্তু দারুণ কিছু সুবিধা আছে। যেমন এখানে কিন্তু আমরা দেখছি ক্ল্যারিটি এবং সার্টেনিটি থাকে, যে আইনের প্রভিশন কিংবা অধিকার সমূহ এগুলা কিন্তু খুব পরিষ্কার এবং সুনির্দিষ্টভাবে লেখা থাকে। এর আরেকটা বেনিফিট হচ্ছে স্ট্যাবিলিটি, যে দেশকে একটা স্থিতিশীলতা দেয়। এছাড়া নাগরিকদের একটা দীর্ঘকালীন যে অধিকার যেগুলো আছে সেগুলো কিন্তু প্রোটেকশন দেয়। আর রিটেন কনস্টিটিউশনের একটি কমন ফিচার হচ্ছে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। তো যেখানেই দেখবেন আপনার রিটেন কনস্টিটিউশন আছে, ওই দেশগুলোতে সাধারণত কনস্টিটিউশনই সুপ্রিম হয়, পার্লামেন্টারি সুপ্রিমেসি সাধারণত ওই দেশগুলোতে থাকে না। আর আরেকটা জিনিস খুব সুন্দর আছে, যে কনসেন্ট্রেশন অফ পাওয়ার যেটা আছে, যে ক্ষমতা এক জায়গায় জড়ো হয় না। এটা বিভিন্ন যে অর্গান আছে, সেপারেশন অফ পাওয়ার যে ডক্ট্রিনটা আছে, এটার কারণে প্রত্যেকের একটা সুনির্দিষ্ট ভূমিকা থাকে, যার কারণে এক জায়গায় পাওয়ারগুলো হয় না। তো সাধারণত এই রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে যেটা হয়, যে গণপরিষদ কিংবা কনভেনশন মাধ্যমে একটা লিখিত সংবিধান তৈরি করা যায়। তো এইটা কিন্তু একটা মানে সংবিধান সিস্টেমে এটা কিন্তু একটা স্পেশাল স্যাংটিটি থাকে, যে অন্যান্য লর তুলনায় এটাকে সাধারণত বলা হয় যে সুপ্রিম ল। কারণ এই ল গুলো কিন্তু সাধারণ যে আইনগুলো আছে, অর্ডিনারি ল গুলোর তুলনায় এগুলো চেঞ্জ করা অনেকটাই কঠিন হয়। আর সংবিধানের যে মেজর প্রিন্সিপালস গুলো আছে কিংবা অন্যান্য যে অনুচ্ছেদ সমূহ, এগুলো কিন্তু খুবই মানে স্পষ্টভাবে যুক্ত থাকায় সরকার এখানে জেনারেলি ইন্টারফেয়ার করতে পারে না। অন্যদিকে আমরা যদি আনরিটেন কনস্টিটিউশনের কথা বলি, তো আনরিটেন কনস্টিটিউশন নামে বাংলাদেশে একজন জাস্টিস, ওনার একটা বই আছে, আপনারা যারা জানেন তারা বলতে পারেন যে এই বইটার লেখক কে। আনরিটেন কনস্টিটিউশন যে কিংবা অলিখিত সংবিধান যেটা আছে, এটার নির্দিষ্ট একটা ডকুমেন্টে আসলে সংবিধানটা লেখা থাকে না। এগুলা দেখা গেছে অনেকগুলো আইন কিংবা হচ্ছে যে জুডিশিয়াল ডিসিশনস আছে কিংবা কনভেনশন অথবা প্রথা, এইগুলোর উপর বেসিস করে হচ্ছে একটা সংবিধান তৈরি হয়। তো অলিখিত সংবিধানেরও কিছু সুবিধা আছে, যে এগুলা সাধারণত খুবই নমনীয় হয়, যে সমাজের সাথে সাথে খুব সহজে এটা মানিয়ে নিতে পারে। আর যেহেতু হিস্ট্রিক্যাল ট্রেডিশন কিংবা কাস্টমস এগুলা ইনক্লুড থাকে, তো সমাজের স্ট্যাবিলিটিটা কিন্তু অনেক বেশি মেনটেন থাকে এই ক্ষেত্রেও। কারণ হচ্ছে আপনার যে জিনিসটা অনেকদিন ধরে চলে আসতেছে ওটাকে চেঞ্জ করা হয় না। এছাড়া আরেকটা জিনিস যেটা হয়, যে পলিটিক্যাল সিচুয়েশনের সাথে কিংবা রাজনৈতিক যে বাস্তবতা আছে এটার সাথে এটা খাপ খাইয়ে নিতে পারে খুব সহজেই। কারণ সংবিধান পরিবর্তন করাটা খুব ইজি থাকে এই ধরনের সংবিধানে। আর এখানে হঠাৎ করে কোনো চেঞ্জ জেনারেলি আসে না, এটা ধীরে ধীরে এই সংবিধান যেটা আছে এটা বিকশিত হয়। এখন তবে এই সংবিধানের একটা অসুবিধাও আছে, কারণ এটা মেন কারণ হচ্ছে যে এইখানে যে সাংবিধানিক যে ডক্ট্রিন গুলা কিংবা প্রিন্সিপাল গুলোর কথা বলতেছি,
এগুলো অনেকটা ছড়ানো ছিটানো থাকে, যে একটা নির্দিষ্ট জায়গায় আমরা দেখতে পারতেছি, আমরা বলতে পারতেছি না। যেমন বাংলাদেশের সংবিধান, আমি একটা ব্যারেক্ট হাতে নিলে আমি বলতে পারতেছি এটা হচ্ছে সংবিধান। কিন্তু এই ধরনের যে রাষ্ট্র ক্ষেত্রে, যেমন ইউকে কিংবা নিউজিল্যান্ডে, এটা কিন্তু ডাইরেক্ট বলা যায় না যে আসলে এটাই হচ্ছে সংবিধান। তো এটার জন্য আরেকটা যে ঝামেলা যেটা সৃষ্টি হয়, যে যারা ওইখানে পাওয়ারে থাকে, ক্ষমতাসীন যারা আছে, তারা কিন্তু এটা যখন তখন পরিবর্তন করতে পারে। বাট ইন রিয়ালিটি আসলে খুব ইজিও না যে পরিবর্তন করবে, কারণ এই দেশের আমরা দেখতেছি যে জনগণ আসলে খুব সচেতন। তো খুব বাজে ধরনের কোনো পরিবর্তন এখানে আনা আসলে সম্ভব না। তো আরেকটা ঝামেলা যেটা হতে পারে সেটা হচ্ছে যে যারা রাষ্ট্রের নাগরিক আছেন, তারা হয়তো বা তাদের সাংবিধানিক যে অধিকার, এটা বোঝার ক্ষেত্রে অনেক সময় একটা ঝামেলা হতে পারে যে আসলে তাদের কি কি রাইট গুলো আছে। তো শেষ পর্যন্ত আপনারা দেখতেছেন, এখানে আমি বলছি দ্য ব্লার্ড লাইন, যে যে লাইনটা আছে রিটেন এবং আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে, পার্থক্যটা এটা আসলে খুবই সূক্ষ্ম, অনেক সময় বোঝা যায় না। যেমন এখানে বলতেছি, এটা আসলে প্রকার ভেদের চেয়ে ইটস দ্য ম্যাটার অফ ডিগ্রি, যে আসলে মাত্রাটা দেখতেছি যে কতটুকু কোডিফাইড কিংবা কতটুকু কোডিফাইড না, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে। যেমন মনে করেন আমরা যদি লিখিত সংবিধান আছে এরকম দেশগুলোর দিকে তাকাই, তো ওই দেশগুলোতেও দেখা গেছে কনস্টিটিউশনাল যে কনভেনশন গুলো আছে, এগুলো ধীরে ধীরে হচ্ছে গ্রো করে। যেমন আমেরিকার সংবিধানে প্রেসিডেন্ট কিভাবে হচ্ছে নির্বাচন করা হবে তা নিয়ে মানে রাজনৈতিক দল কিংবা হচ্ছে প্রেসিডেন্ট প্রার্থী যে সময় নির্বাচন করা হয় এই সম্পর্কে ডাইরেক্ট বলা নাই, কিন্তু এই ধরনের একটা কাস্টম কিন্তু ওখানে গ্রো করেছে। যেমন আমাদের সংবিধানেও আমরা দেখবো যে আমাদের এখানেও কিন্তু কনস্টিটিউশনাল যে কনভেনশন এটা কিন্তু গ্রো করেছে। এটা নিয়ে আমরা সোর্সেসের যে ক্লাসটা ওইখানে আলোচনা করব। তো আবার অন্যদিকে অলিখিত সংবিধান আছে এরকম কোন কান্ট্রির দিকে যদি আমরা তাকাই, যেমন যুক্তরাজ্যে আমরা বলতেছি অলিখিত কিংবা আনকোডিফাইড কনস্টিটিউশন, ওই দেশগুলোতেও কিন্তু আমরা দেখতেছি যে বিভিন্ন আসলে ডকুমেন্ট আছে, যেমন ম্যাগনা কার্টা কিংবা বিল অফ রাইটস, এগুলো কিন্তু কনস্টিটিউশনাল ডকুমেন্টের মতো এখানে ফাংশন করে, যেগুলা কিন্তু ওই দেশগুলোতে হচ্ছে সাংবিধানিক আইনের একটা ভিত্তি ওই দেশগুলোতে তৈরি করে। তো যারা সাধারণত সংবিধানে এক্সপার্ট, তারা এটা মনে করেন যে আসলে এটা আসলে একটা মিক্সড সিস্টেম, যে সাধারণত যে কোনো ধরনের সংবিধান ব্যবস্থায় একটা মিশ্রণ থাকে। তো হয়তোবা একটা দেশে একটা দলিল থাকে যেটা একটা মেইন ফাংশন হিসেবে কাজ করে, কিন্তু এই যে এটার ব্যাখ্যা জুডিশিয়াল ডিসিশনস এর থ্রুতে হয় কিংবা এটার বিভিন্ন রেওয়াজ যেগুলো থাকে এগুলা কিন্তু সাপ্লিমেন্ট করে। এটা আসলে দুই ধরনের সংবিধান ওই ক্ষেত্রে আমরা দেখব। এরপরের যে ডিভিশনটা আমরা করব সেটা হচ্ছে রিজিড কনস্টিটিউশন আর ফ্লেক্সিবল কনস্টিটিউশন এটার মধ্যে। তো রিজিড কনস্টিটিউশনের দিকে যদি আমরা তাকাই, রিজিড কনস্টিটিউশন গুলার বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান, যে যে সংবিধানকে খুব সহজে পরিবর্তন করা যায় না। তো সাধারণ যে অর্ডিনারি যে ল গুলো আছে, যেমন বাংলাদেশে সিপিসি, আবার মনে করেন কনস্টিটিউশন, তো সিপিসি সাধারণত সিম্পল মেজরিটি হাফ ভোট পাইলেই এটা সংবিধানে পাশ করা সম্ভব, কিন্তু রিজিড কনস্টিটিউশনের ক্ষেত্রে একটা ডিফারেন্ট প্রসিডিওর লাগে, কারণ এখানে আমরা দেখবো যেখানে সুপার মেজরিটি লাগে, যেমন বাংলাদেশেও 2/3 যদি এগ্রি করে তাহলেই শুধুমাত্র সংবিধান চেঞ্জ করা সম্ভব। আবার রেফারেন্ডাম, বর্তমানে 142 অনুচ্ছেদ আবার পূর্বের রূপে ফিরে যাওয়ার কারণে আমরা দেখবো যে প্রিয়াম্বল সহ কিংবা আর্টিকেল 848 এই ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো চেঞ্জ করতে আমাদের এখন প্রিয়াম্বল লাগবে। তো বাংলাদেশের সংবিধান কিন্তু এই কারণে আমরা বলতেছি দুষ্পরিবর্তনীয়, যে একটা রিজিড কনস্টিটিউশন আছে। এখন রিজিড কনস্টিটিউশনের কিছু অ্যাডভান্টেজেস আছে, যেটা আসলে একটা স্ট্যাবিলিটি একটা এবং কন্টিনিউটি যেটা আছে এটা মেনটেন করে। এছাড়া টিরানি যেটা আছে, যে স্বৈরাচারের হাত থেকে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করে। আর এছাড়া যেটা হয় যে এটার মানে রুল অফ লর একটা ভালো হায়ার স্ট্যান্ডার্ড এই দেশগুলোতে মেনটেন হয়, কারণ সংবিধানটা চাইলেই চেঞ্জ করে ফেলা যায় না। তবে শেষ পর্যন্ত আমরা দেখবো এটা হয়তো বা কিছুটা একটা অন্য দিকও আছে, যে এই সংবিধানগুলো যেহেতু হচ্ছে মানে চেঞ্জ করা অনেকটা কঠিন, যার কারণে সাংবিধানিক অনেক প্রিন্সিপাল যেগুলো আউটডেটেড হয়ে যায় কিংবা নতুন ভাবে দরকার হয়, এই জন্য এগুলো চেঞ্জ করা অনেকটাই কঠিন হয়। আর এছাড়া যে পলিটিক্যাল পার্টি আছে তাদের মধ্যে একটা অনেকটা সময় বেশিরভাগ সময় দেখা যাচ্ছে রাজনৈতিক একটা পলিটিক্যাল একটা ডিফারেন্স থাকে, যার কারণে তাদের মধ্যে একটা ঐক্যমত্য গঠন করা কিন্তু কঠিন হয়ে যায়। শুধুমাত্র যে দলীয় স্বার্থে দেখা গেছে যে হয়তোবা তারা বিভিন্ন মানে সংশোধনী আনতে হচ্ছে এগ্রি করে, কিন্তু ব্রডার ভালো অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে এগ্রিমেন্টটা খুবই কম। অন্যদিকে ফ্লেক্সিবল কনস্টিটিউশন যেটা আছে বা সুপরিবর্তনীয় সংবিধান,
এই ক্ষেত্রে আমরা দেখবো যে সাধারণ আইন আর সংবিধানের মধ্যে এই ধরনের ক্ষেত্রে কোনো ডিফারেন্স থাকে না, যে আপনি একটা অর্ডিনারি ল যেভাবে চেঞ্জ করবেন সংবিধানকে একই প্রসিডিওরে চেঞ্জ করবেন, এখানে স্পেশাল কোনো প্রসিডিওর দরকার নাই। সিম্পল মেজরিটির মাধ্যমে, যে জাস্ট সংখ্যাগরিষ্ঠ সাধারণ সংখ্যাগরিষ্ঠতা যেটা আছে এটার মাধ্যমে আপনি সংবিধান চেঞ্জ করতে পারবেন। তো এই ধরনের সংবিধানের কিছু অ্যাডভান্টেজেস আছে, যেমন আমরা যদি বলি কুইকলি অ্যাডাপ্টস টু চেঞ্জিং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশনস, যে সামাজিক কিংবা রাজনৈতিক পরিস্থিতির সাথে এটা খুব দ্রুতই খাপ খাওয়া নিতে পারে। এছাড়া এই ক্ষেত্রে রেভলিউশনের যে চান্স এটা কমে যায়, কারণ সংবিধান চেঞ্জ করাটা খুব কঠিন হয় না। আর জরুরি অবস্থা কিংবা ইমিডিয়েট যে নিডস এগুলা পূরণে আমরা দেখবো যে ফ্লেক্সিবল কনস্টিটিউশনটা অনেক ভালো রোল প্লে করে। তো আবার অন্যদিকে এটাও বলা হয় যে ফ্লেক্সিবল কনস্টিটিউশনে অস্থিরতার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ সংবিধান পরিবর্তনে খুব ঝামেলা হয় না কিংবা খুব কঠিন না, যার কারণে যেটা হয় যে চেঞ্জ করার জন্য একটা দীর্ঘ মেয়াদি যে স্থিতিশীলতা থাকে না সাধারণত, তো অনেক সময় আছে মাইনরিটি রাইটস যেটা আছে এটা এফেক্টেড হইতে পারে। তো এই কারণে একটা যেটা হয় যে একটা অনিশ্চয়তা তৈরি হয়, যে কনস্টিটিউশনাল আনসার্টেনিটি যেটা আছে এটা তৈরি হয়, যে আমরা অনেক সময় ফিক্সড ওয়াইজ বলতে পারি না। তো এরপরের যে সংবিধানের ধরনটা আছে এটা ইউনিটারি ভার্সেস ফেডারেল কনস্টিটিউশন, যে এককেন্দ্রিক বা যুক্তরাষ্ট্রীয় যে সংবিধানটা আছে। তো এটা আসলে কেন্দ্র এবং স্থানীয় যে সরকারগুলো আছে এগুলোর যে ক্ষমতা আসলে আমরা কিভাবে ভাগ করব এটার উপর আমরা গুরুত্ব দিই। তো এখন এই ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে আসলে এই যে সিস্টেমটা এটা আসলে কোন দেশের জন্য সুটেবল। তো এই যে এককেন্দ্রিক যেটা আছে কিংবা যুক্তরাষ্ট্রীয় যেটা আছে, আমরা দেখবো যে বড় যে কান্ট্রিগুলো আছে এগুলোর জন্য ফেডারেল কনস্টিটিউশন গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বড় কান্ট্রিগুলোতে দেখা যায় যে তাদের যে সংস্কৃতি ভাষা কিংবা অর্থনৈতিক যে স্বার্থগুলো আছে এগুলো অঞ্চল থেকে অঞ্চল অনেকটাই ভিন্ন হয়। কিন্তু আমাদের মতো যে ছোট কান্ট্রিগুলো আছে এগুলোতে আসলে আমরা দেখবো যে না, এককেন্দ্রিক ইউনিটারি কনস্টিটিউশন যেটা আছে এটাই বেটার। তো ইউনিটারি কনস্টিটিউশন আপনারা জানেন যে আমাদের যে ইউনিটারি সিস্টেম এটাকে কিন্তু আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ বা অষ্টম সংশোধনী যে মামলাটা আছে এখানে কিন্তু এটাকে বলা হয়েছে আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার। তো এককেন্দ্রিক যে সংবিধান যেগুলো আছে এগুলোতে যেটা হয় যে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট তার হাতেই সকল ক্ষমতা থাকে, আর লোকাল গভর্নমেন্টও থাকে, কিন্তু তারা কাইন্ড অফ একটা ডেলিগেটেড পাওয়ারটা পায়, যে সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে যে পাওয়ারটা দেবে এটা এক্সারসাইজ করবে। যেমন আমরা যদি আলোচনা করি আমাদের এখানে ইউনিটারি সিস্টেম অফ গভর্নমেন্ট, কিন্তু আবার এই 59 আর 60-তে আমরা দেখবো যে আমাদের লোকাল গভর্নমেন্টের যে প্রভিশন এটাও দেওয়া আছে, আমরা লোকাল গভর্নমেন্টকেও কিছু পাওয়ার দিব। তো এই ধরনের যেটা হয় যে সংবিধানে যে ফাইনাল অথরিটি রেস্ট টু সেন্ট্রাল গভর্নমেন্ট, যে চূড়ান্ত যে ক্ষমতা আছে এগুলো আসলে কেন্দ্রীয় সরকারের হাতেই থাকবে। আর রিজিওনাল পাওয়ারস ক্যান বি গ্রান্টেড আর উইথড্রন বাই দ্য সেন্টার, যে ওইভাবে তো একদম প্রদেশ থাকে না, বাট একটা এরকম ডিভিশন করে আমরা পাওয়ারটা দিতে পারি। আর পুরো সম্পূর্ণ দেশের জন্য একই ধরনের আইন এখানে হয়, আর সংবিধানে কোনো স্তর থাকে না, সংবিধানটা জাস্ট সিঙ্গেল টায়ার্ড একটা কনস্টিটিউশন সিস্টেম থাকে। তো এই সংবিধানটা আসলে সবচেয়ে ভালো ওই দেশের জন্য যেখানে হোমোজেনাস পপুলেশন থাকে। হোমোজেনাস পপুলেশন মানে কি, যে আসলে সম একই ক্যাটাগরির একই টাইপ যে সমরূপ, যদি আমরা বলি যে আসলে মানুষের মধ্যে বৈচিত্র্য কম, থিঙ্কিং প্রসেসটা এক, কিংবা অন্যান্য যে চরিত্রগুলো আছে এগুলো অনেক সময় এক, যার কারণে ইউনিটারি কনস্টিটিউশন এই ক্ষেত্রে অনেক ইউনিফর্মলি যদি আমরা অ্যাপ্লাই করি খুব একটা ঝামেলা হয় না। আবার দেখা যাচ্ছে যে জাতীয় যদি কোনো সমস্যা হয় ওই ক্ষেত্রেও কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, কারণ একটা সেন্ট্রাল অথরিটি আছে, এই রিজিওনাল যে প্রবলেম এই ক্ষেত্রে থাকে না। আর এছাড়া ওই যে দেখা গেছে যে স্ট্রাকচার অনেকটা কম থাকে, এই কারণেও প্রসেসটা অনেক সময় ঝামেলা কম পূর্ণ হয়। যে সাপোজ প্রত্যেকটা রাজ্যে আমরা একটা করে হাইকোর্ট দিয়ে দিলাম, এটা সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো আঞ্চলিক বৈচিত্র্যতা না থাকায় দেখা গেছে যে একটা সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার থাকে, আবার অ্যাবসলিউট সেন্ট্রালাইজেশন অফ পাওয়ারও থাকে না, কারণ আমরা দেখবো যে সেপারেশন অফ পাওয়ারটাও কিন্তু শেষ পর্যন্ত মেনটেন করা হয় যে আসলে কার কাছে থাকবে। আবার অন্যদিকে আমরা যদি ফেডারেল যে সংবিধানগুলো আছে এটাগুলো যদি করি, এগুলা দেখা গেছে অঞ্চল ভিত্তিক যে সরকারগুলো থাকে তাদের পাওয়ারটা মানে খুব সুন্দরভাবে ভাগ করে দেওয়া হয়, যে আসলে সেন্টারের পাওয়ার কি হবে কিংবা রিজিওনাল যারা আছে প্রদেশ যারা আছে তাদের পাওয়ারগুলো কি হবে। এটা যেমন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইন্ডিয়াতে আমরা দেখতে পারতেছি, যেমন ইন্ডিয়াতে কিন্তু অনেকগুলো স্টেট আছে, স্টেটদের মধ্যে পাওয়ারগুলা যে ন্যাশনাল গভর্নমেন্ট কিংবা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যেটা আছে এর মধ্যে কিন্তু আমরা ডিফারেন্স দেখবো, যে আসলে তাদের সরকারের ডিভিশন অফ পাওয়ারটা এই ক্ষেত্রে অনেক বেশি হয়। এছাড়া মানে টু টায়ার কনস্টিটিউশনাল সিস্টেম থাকে,
কারণ এক ক্ষেত্রে আমরা দেখবো যে কেন্দ্রের ক্ষমতা একরকম থাকে, আবার রাজ্যের ক্ষমতা আর একরকম থাকে। আবার অনেক সময় দেখা গেছে যে রাজ্যগুলোরও নিজস্ব একটা পাওয়ার থাকে, যে তারা নিজেদের কিছু কিছু ম্যাটারসে হচ্ছে আইন বানাতে পারে। তো বড় যে দেশগুলো আছে, আমরা আগে বলেছি যে বড় দেশগুলোর ক্ষেত্রে এই জিনিসটা অনেক ভালো হেল্পফুল হতে পারে, কারণ তাদের এখানে বৈচিত্র্য যেটা আছে অনেক বেশি আছে। বাট অ্যাট দ্য সেম টাইম এই ক্ষেত্রে একটা কমপ্লেক্সিটি বা চ্যালেঞ্জ থাকে, যেটা হচ্ছে যে কমপ্লেক্স ইন্টার গভর্নমেন্ট রিলেশন, যে কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে যে সম্পর্ক হবে, ইন্টার রিলেশন যেটা আছে, এটা ব্যালেন্স মেনটেন করাটা অনেক টাফ হয়। এছাড়া অনেক সময় জুরিসডিকশনাল কনফ্লিক্ট দেখা যেতে পারে, যে এক রাজ্য বলতেছে এটা আমার ক্ষমতায়, আবার সেন্টার বলতেছে না, এই বিষয়ে রাজ্যের কোনো ক্ষমতা নাই, এই বিষয়ে আমি ডিসিশন নিব। এই যে ধরনের, যেমন আমাদের কিন্তু দেখতেছি যে আমরা যে পানি বন্টন, যে গঙ্গার পানি বন্টন যে চুক্তিনামা নিয়ে যেটা আছে, আমরা তিস্তাতে পানি পাচ্ছি না। এখন এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার সেন্টারকে দোষ দিচ্ছে, সেন্টার বলতেছে যে না, এখানে পশ্চিমবঙ্গ সরকারের দোষ। তো এই যে এই ধরনের যে ডিভিশন, এটা অনেকটা এক্সকিউজ হিসেবে ইউজ করা হয়, বাট অনেক সময় এই যে জুরিসডিকশনাল ইস্যুর এই কনফ্লিক্ট গুলা থাকে। আর এছাড়া অনেক সময় যে সেবার ক্ষেত্রে থাকে, যখন রাইটের ক্ষেত্রে তখন হয়তো বা তারা ক্লেম করতে চায়, বাট আবার সেবা দিতে গেলে বলে যে না, এটা আমার কাজ না, এটা আসলে সেন্টারের কাজ। এই ধরনের যে কনফ্লিক্ট, এগুলা কিন্তু আমরা দেখতে পাই। আরেক ধরনের কনস্টিটিউশন নিয়ে যদি আমরা আলোচনা করি, এটা হচ্ছে মোনার্কিয়াল ভার্সেস রিপাবলিকান কনস্টিটিউশন। তো মোনার্কিয়াল যে কনস্টিটিউশনটা আছে, এখানে আমরা দেখবো যে রাষ্ট্রপ্রধান আসলে কিভাবে নির্বাচিত হন, কিংবা শাসন ব্যবস্থা আসলে তার ভূমিকা কি থাকবে, এগুলা নিয়ে আলোচনা করে। যদিও আবার এমন দেখবো যে অনেক দেশে আসলে রাজতন্ত্র থাকলেও এটা অনেকটা ফর্মালি সিস্টেমে, একদম জাস্ট কনস্টিটিউশনাল সিস্টেমে একটা তাকে একটা টিটুলারলি হেড আমরা বানিয়ে দিচ্ছি, বাট রিয়েল রোল আসলে কমই। তো রাজতান্ত্রিক যে সিস্টেমটা থাকে, এখানে মোনার্ক যিনি থাকেন, ওইটা হেরিডিটারি হয়, যে জাস্ট বংশানুক্রমিক ভাবে হচ্ছে তারা যে তাদের পাওয়ারটা আছে এটা হচ্ছে পান। আবার অন্যদিকে রিপাবলিকান বা প্রজাতান্ত্রিক যে এটা আছে, এখানে রাষ্ট্রপ্রধান হচ্ছে নির্বাচিত হন। এটা ডাইরেক্টলি হতে পারে কিংবা হচ্ছে ইনডাইরেক্টলি হতে পারে। তো আমাদের সংবিধানে এই যে প্রেসিডেন্ট যিনি ইলেক্ট হন, হেড অফ দ্য স্টেট তো প্রেসিডেন্টই। তো এই ক্ষেত্রে দেখবো আমরা কিন্তু 3 ধরনের চেঞ্জ আসছে, এটা আমরা যখন এক্সিকিউটিভ করবো তখন আলোচনা করব যে আসলে কিভাবে ডিফারেন্সটা আসছে। তো মোনার্কিয়াল কনস্টিটিউশনের দিকে যদি আমরা যাই, যে মোনার্কিয়াল কনস্টিটিউশনে একজন যিনি থাকেন শাসক, উনি হচ্ছে বংশানুক্রমিক ভাবে রাষ্ট্রপ্রধান হিসেবে হচ্ছে উনি সিলেক্টেড হন। তবে এই আবার এটার মানে অ্যাকচুয়াল পাওয়ারটা ডিফারেন্স করে, মানে পার্থক্য আছে, এক এক দেশে এক এক রকম। যেমন অনেক দেশে থাকে কনস্টিটিউশনাল মোনার্কি। কনস্টিটিউশনাল মোনার্কি জাস্ট সাংবিধানিক ভাবে আমরা একটা সিম্বলিক হেড এই দেশগুলোতে থাকে, যেমন ইউকে কিংবা হচ্ছে জাপানে আমরা দেখবো যে জাস্ট সংবিধানে স্বীকৃত আছে যে ওনার কিছু নমিনাল কিছু কাজ আছে। আবার অ্যাবসলিউট মোনার্কি যে দেশগুলোতে আছে, যে নিরঙ্কুশ রাজতন্ত্র, ওই দেশগুলোতে রাজা রানী আসলে অনেকটাই শাসন ক্ষমতা প্রয়োগ করে, যেমন সৌদি আরবে কিংবা ব্রুনাই। এই কান্ট্রিগুলোতে আমরা দেখবো যে অ্যাবসলিউট মোনার্কি এই দেশগুলোতে এক্সিস্ট করে। আবার এটার আমরা যদি কি ক্যারেক্টারিস্টিক্স গুলো আলোচনা করি, এটা কাইন্ড অফ একটা হিস্টোরিক্যাল কন্টিনিউটি জন্ম আছে, যে আমাদের এটা চলে আসছিল অনেক দিন ধরে। তো এটা রিয়েল কোনো ফাংশন নাই, জাস্ট আনুষ্ঠানিকভাবে সেরেমোনিয়ালি ওনাকে আমরা একটা দিচ্ছি, কিংবা ডিপ্লোম্যাটিক ওয়াইজ ওনাকে এই ফাংশনটা দেওয়া হয়, বাট ওনার রিয়েল কোনো ফাংশন নাই। ইভেন ওনার যে রোলটা থাকে এটা হচ্ছে নন পার্টিসান, উনি কারো পক্ষ নেয় না, ক্ষমতায় যে থাকুক আর না থাকুক উনি কোনো দলকে ফেভার করবেন না, ওনার যে রোলটা থাকবে এটা অনেকটাই নিউট্রাল। তো এখন বর্তমান সংবিধানগুলোতে যেটা হয়, রাজতন্ত্রের ক্ষমতা একদম সীমিত করে দেওয়া হয়েছে, মূলত সংবিধানই এখানে মেজর রোলটা প্লে করে, কিংবা যারা ইলেক্টেড মানে এক্সিকিউটিভ থাকেন তারাই মেইনলি আসলে শাসনটা পালন করেন। এখানে রাজা রানী আসলে খুব বেশি কিছু করার থাকে না। অন্যদিকে প্রজাতান্ত্রিক সংবিধান যেগুলো আছে, এখানে একজন নির্বাচিত ব্যক্তিকে হচ্ছে আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে পাই, যে আর তার যে পাওয়ারটা ইটস ডিরাইভড ফ্রম দ্য পিপল, জনগণের কাছ থেকে আসলে উনি মেইনলি ক্ষমতাটা পেয়ে থাকেন। এটার অনেকটা উদাহরণ আছে, বাংলাদেশে এটার একটা উদাহরণ, যে আমরা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে কিন্তু আমরা নির্বাচিত করি। বাট আবার এখানেও একটা ডিফারেন্স আছে, যে রাষ্ট্রপতির পাওয়ারটা আসলে কি হবে না হবে। তো এটার পার্লামেন্টারি এবং প্রেসিডেন্সিয়াল ফর্মে যেটা ডিফারেন্স আছে, এটা কোন এটা ডিফারেন্সটা হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে জনগণই আসলে যে এটা সিলেক্ট করবেন, আর এটা অনেকের জন্য অনেকটা উন্মুক্ত থাকে, হেরিডিটারি থাকে না, যে জাস্ট বংশানুক্রমিক ভাবে থাকবে, ব্যাপারটা এরকম না। আর অ্যাকাউন্টেবিলিটি তো ইলেক্টোরেট, যে যারা ভোটার আছেন ভোটারদের কাছে কিন্তু সরাসরি একটা জবাবদিহিতা এনশিওর করা একটা ব্যাপার এখানে থাকে। তো প্রজাতান্ত্রিক ব্যবস্থায় আসলে প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হবে এবং তাদের ক্ষমতা কতটা, এখানে কিন্তু অনেক ধরনের বৈচিত্র্য দেখতে পাবো আমরা, কারণ সব দেশের প্রেসিডেন্টের ফাংশন একই রকম না।
কারণ অনেক দেশে দেখবো যে আমরা শুধুমাত্র একটা ফর্মাল যে সেরেমোনিয়াল রুলস আছে, যেমন জার্মানি, ইন্ডিয়া প্লাস বাংলাদেশ। বাংলাদেশে আমরা দেখবো শুধু ওনার একটা নমিনাল হেড উনি, কিন্তু অন্যান্য অনেক দেশে আছে এখানে উনি আসলে মেইন এক্সিকিউটিভ একদম হয়। যেমন বাংলাদেশের রিয়েল এক্সিকিউটিভ হচ্ছে প্রাইম মিনিস্টার, কিন্তু রাষ্ট্রপতি শাসিত যে সরকার ব্যবস্থা আছে ওইগুলা যেমন ইউএসএ, ফ্রান্স, এখানে কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতা দেখবো আমরা অনেক বেশি। ওই দেশগুলোতে আবার প্রাইম মিনিস্টারের ক্ষমতা অনেক কম। যেমন ফ্রান্সের প্রাইম মিনিস্টার আছেন, ওনার ক্ষমতা অনেক নাই আর কি। আচ্ছা, তো এরপর আরেকটা ডিফারেন্স, আরেক ধরনের সংবিধানের পার্থক্য যদি আমরা করি, কিছুটা আমরা আলোচনা করেছিও যে পার্লামেন্টারি ভার্সেস প্রেসিডেন্সিয়াল সিস্টেম। তো এইখানে মেইন রিলেশনটা হয় যে এক্সিকিউটিভের সাথে লেজিসলেচার যারা আসে, যে ব্রাঞ্চটা আছে তাদের যে সম্পর্ক, এটাকে কেন্দ্র করে আসে। তো এখানে আসলে পলিসিগুলো কিভাবে তৈরি করব কিংবা এক্সিকিউট কিভাবে করব, পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটিটা আমরা কিভাবে নির্ধারণ করব, এগুলা কিন্তু অনেকটা এফেক্ট হয়। তো পার্লামেন্টারি সিস্টেমে যেটা হয় যে এক্সিকিউটিভ ডেরাইভ ফ্রম দ্য লেজিসলেচার। তো আমরা দেখবো যে আমাদের যে এক্সিকিউটিভ পার্টে ওইখানেও কিন্তু বলা আছে যে অ্যাটলিস্ট 9/10, যে আমরা টেকনোক্র্যাট যদি বাদ দেই 10/9 কিন্তু মন্ত্রী হতে হবে হচ্ছে আপনার সংসদ সদস্যের মধ্যে থেকে। তার মানে সংসদ সদস্যরাই কিন্তু দেখবো, ইভেন ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, তো সংসদ সদস্যরাই হচ্ছে এক্সিকিউটিভ গঠন করেন। এই কারণে আমাদের দেশগুলোতে কিন্তু এক্সিকিউটিভ পার্লামেন্টের যে ডিভিশনটা এটা অনেকটা কম হয়। আবার অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত যে ব্যাপারগুলো আছে, এখানে নির্বাহী বিভাগ আর আইন বিভাগ একদম কমপ্লিটলি ডিফারেন্ট, স্বাধীন। যেমন আমরা পার্লামেন্টারি সিস্টেমে দেখবো যে পার্লামেন্টারি সিস্টেমে কিন্তু এক্সিকিউটিভ কে হচ্ছে কন্ট্রোলে রাখা কিংবা তার জবাবদিহিতা এনশিওর করে হচ্ছে কিন্তু পার্লামেন্ট, কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেমের ব্যাপারগুলো এরকম না, যে অনেকটাই ইন্ডিপেন্ডেন্ট থাকে আর কি। তো পার্লামেন্টারি কনস্টিটিউশনে যদি আমরা আলোচনা করি যে এইখানে নির্বাহী বিভাগটা মেইনলি আইনসভা থেকে গঠিত হয়, আর তার যে জবাবদিহিতা এটা হচ্ছে সে আইনসভার কাছে জবাবদিহিতা এনশিওর করে। আর এখানে হেড অফ দ্য গভর্নমেন্ট থাকে প্রাইম মিনিস্টার, আর হেড অফ দ্য স্টেট হচ্ছে থাকেন রাষ্ট্রপতি। যেমন এটার উদাহরণ হচ্ছে আমরা যদি বলি বাংলাদেশ যেটা আছে, এটা আমরা যে পার্লামেন্টারি ফর্মে যাই, কিংবা এটা যে আমরা ব্রিটিশ মডেলটাই মেইনলি এখানে ফলো করেছি। তো এইখানে অনেকটা যেটা হয় যে নির্বাহী এবং আইন প্রণয়ন ক্ষমতা একদম ফিউশন হয়ে যায়, একত্রীকরণ। কারণ আমরা দেখতে পারতেছি যে সংসদ নেতা এবং এক্সিকিউটিভ যিনি আছেন একই পার্সন দুই জায়গায় হেড করতেছেন, কারণ এখানে সংসদের সবচেয়ে প্রভাবশালী যারা এমপি তারাই হচ্ছে এক্সিকিউটিভের ওইখানে করতেছেন, তারাই হচ্ছে মেজরিটি যে পার্টি আছে ওইখানে রিপ্রেজেন্ট করেন। তো যার কারণে ডিভিশনটা অনেক কম থাকে। আবার অন্যদিকে আমরা যদি প্রেসিডেন্সিয়াল ফর্মের দিকে যাই, এখানে প্রেসিডেন্ট যিনি আছেন উনি কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচিত হন, যে স্বাধীনভাবে ওনাকে নির্বাচন করা হয়, আর আইনসভা থেকে ওনার ফাংশনটা হয় একদম আলাদা। তো আপনারা জানেন যে সেপারেশন অফ পাওয়ারের একটা কনসেপ্ট আছে। তো প্রেসিডেন্সিয়াল ফর্মে যে ক্ষমতার যে ডিভিশনটা হয় এটা স্ট্রিক্ট ফর্মে, মানে একটা কঠোর বিভাজন এই দেশগুলোতে করা হয়। যেমন ইউনাইটেড স্টেটস এর কথা যদি আমরা আলোচনা করি, তো এই দেশগুলোতে যেটা হয় যে প্রেসিডেন্ট একই সাথে মানে ওই দেশের রাষ্ট্রপ্রধান থাকেন এবং সরকার প্রধান হিসাবে কাজ করেন। তো ওনার রোলটা এই ধরনের ব্যাপারগুলোতে অনেক বেশি হয়। তো রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় যেটা হয় যে নির্দিষ্ট মেয়াদ এবং ক্ষমতার স্পষ্ট বিভাজনের মাধ্যমে একটা স্থিতিশীলতা এখানে তৈরি করা হয়। আর ওভারঅল ক্ষমতার কেন্দ্রীভূতটা অনেক বেশি হয়, যে সাধারণত প্রেসিডেন্ট একটা দেশের প্রাইম মিনিস্টারের চেয়ে প্রেসিডেন্ট অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট থাকে, ওনার যে কন্ট্রোলের যে ক্ষমতা এটা কিন্তু অনেক বেশি থাকে। আচ্ছা, এখন আমরা খুব আরেকটা মজার একটা ডিভিশন আমরা পড়বো, সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে আরো 3 ভাগে আমরা সংবিধানকে ভাগ করতে পারি, যে একটা সংবিধান কতটুকু ইফেক্টিভ এটার বেসিসে হচ্ছে আমরা সংবিধানকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইফেক্টিভ, যে কার্যকর যে এটা আছে, যে না আসলে যে সংবিধানের যে অনুচ্ছেদগুলো আছে এগুলো আসলে একদম অ্যাক্টিভলি আমরা অবজার্ভ করি যে আসলে বাস্তবে এটা প্রয়োগ করা হয়, এটা আছে। আবার আরেকটা হচ্ছে নমিনাল, যে শুধুমাত্র নামমাত্র, যে আসলে সংবিধানে অনেক সুন্দর সুন্দর প্রভিশন আছে কিন্তু এটার প্রয়োগটা আসলে খুব উইক, যে রিয়ালিটি খুব ভালোভাবে এটাকে এনফোর্স করা হয় না। আর আরেকটা আছে ফ্যাকেট বা প্রহসনমূলক সংবিধান। তো এটা শুধুমাত্র একটা প্রোপাগান্ডার একটা টুল হিসেবে ব্যবহার করা হয়, যে সংবিধানের আসলে কোনো কাজ নাই, জাস্ট এটা ওই যে মানুষের কাছে দেখানোর জন্য এটা ইউজ করা হয়। তো ইফেক্টিভ কনস্টিটিউশনে যদি আমরা কিছু ফিচার করি, ইফেক্টিভ এটা হচ্ছে এরকমই, যে যেখানে হচ্ছে যে পলিটিক্যাল যারা নেতা আছেন তারা একদম সংবিধানের যে লিমিটটা আছে, সংবিধানের যে গাইডেন্স আছে এটা ওনারা আসলেই ফলো করেন একদম বাই স্পিরিট অ্যান্ড বাই লেটার্স।
তো এছাড়া এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে ইন্ডিপেন্ডেন্ট একটা জুডিশিয়ারি থাকে, আহ, অধিকার যেগুলো আছে এগুলো আসলেও বাস্তবিক অর্থেই সুরক্ষা পায়। আর ক্ষমতার পরিবর্তন কিভাবে হবে এটা সাধারণত সাংবিধানিক সিস্টেম অনুযায়ী থাকে। এছাড়া যদি কেউ কনস্টিটিউশনাল ভায়োলেন্স করে, মানে ভায়োলেশন যদি কেউ করে, তো এটার একটা রেমেডি কিন্তু সংবিধানে প্রোভাইড করা হয়। তো কার্যকর সংবিধান যদি আমরা কথা বলি, এখানে শুধুমাত্র একটা ভালো সংবিধান তৈরি করছি এটাই যথেষ্ট নয়। এটার জন্য একটা দেখা যাচ্ছে শক্তিশালী যে ইনস্টিটিউশন গুলো আছে, ইনস্টিটিউশন মেকানিজম গুলো থাকবে। এছাড়া যে সাংবিধানিক যে নিয়মগুলো আছে এটার একটা কালচার থাকে, যে না রাজনৈতিক ভাবে যে সংবিধানকে মান্য করা হয়। তো এর জন্য অনেক সময় দেখা গেছে যে নাগরিক একটা অ্যাক্টিভ সিটিজেন গ্রুপও দরকার, যে যারা আসলে যারা শাসক আছেন তাদেরকে তাদের যে দায়বদ্ধতাটা আছে এটাকে এনশিওর করানোর জন্য আর কি। অন্যদিকে আমরা যদি নমিনাল কনস্টিটিউশনের কথা আলোচনা করি, যে নামমাত্র সংবিধান যেগুলো আছে, তো এগুলোতে কিছুটা পর্যন্ত হয়তো বা সাকসেসফুল, কিন্তু আসলে বাস্তবিক অর্থে সরকারকে খুব একটা লিমিট, মানে সরকার যে পাওয়ারটা আছে এটাকে খুব একটা লিমিট করতে পারে না। যে জাস্ট সিলেক্টিভলি এনফোর্স করা হয়, যে আমার সরকারের যতটুকু মনে হয় যে তার পক্ষে যাচ্ছে, যে সে শুধুমাত্র তাকে ফেভার করবে, সে ততটুকু করবে, কিন্তু নাগরিকদের অধিকার রক্ষা করবে এই ধরনের প্রোটেকশন সে ইনশিওর করতে পারে না। তো সাধারণত অধিকারগুলো কাগজে কলমে থাকে, কিন্তু বাস্তবায়ন খুব কম হয়। এছাড়া জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স যেটা আছে, ইন্ডিপেন্ডেন্ট কোনো জুডিশিয়ারি থাকে না। আর এখানে একটা জিনিস যেটা হয়, ইনফর্মাল পাওয়ার অ্যারেঞ্জমেন্টস সুপারসিড ফর্মাল স্ট্রাকচার, যে সংবিধানের বাইরের অনেক ফ্যাক্টর যেটা হচ্ছে সংবিধানকে অনেকভাবে দুর্বল করে দেয়। তো জাস্ট গণতান্ত্রিক একটা মুখোশ এই ক্ষেত্রে আমরা দেখবো যে বজায় থাকবে, কিন্তু সংবিধানের যে ট্রু স্পিরিট এটা আসলে কখনোই ফলো করা হয় না। অন্যদিকে ফ্যাকেট কনস্টিটিউশনের কথা যদি আমরা আলোচনা করি, যে এটা অনেকটা প্রোপাগান্ডার টুল হিসেবে এই দেশগুলোতে আমরা যদি বলি যে ইউজ হয়, যে শাসন ব্যবস্থায় আসলে সংবিধানের কোনো ভূমিকাই থাকে না, বা আসলে রিয়েল ইম্প্যাক্ট একদমই থাকে না, যে জাস্ট আন্তর্জাতিকভাবে প্রচার করানোর জন্য যে আমাদের একটা সংবিধান আছে, আমরা গণতান্ত্রিক দেশ, এটা করানোর জন্য এটাকে ডিজাইন করা হয়। আর একটা জিনিস দেখবো যে অনেক লফটি আইডিয়ালস থাকে, যে অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে, অনেক অধিকার দেওয়া হয়েছে, কিন্তু এক হাত দিয়ে অধিকার দিয়ে দুই হাত দিয়ে নিয়ে নেওয়া হয় আর কি, যে এটার আসলে বাস্তবিক কোনো প্রয়োগই থাকে না। তো যার কারণে কনস্টিটিউশনাল এনফোর্সমেন্টের কোনো ভালো মেকানিজম থাকে না, ওই অটোক্রেটিক সরকার যা চায় এটাই করে। আচ্ছা, সর্বশেষ যদি আমরা সংবিধানের বিধান যে পার্থক্য আছে, আরেকটা ভাবে পার্থক্য করা যায় অন দ্য বেস অফ অরিজিন, যে সংবিধানের উৎসের উপরে ভিত্তি করে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইভলভড কনস্টিটিউশন, আর একটা হচ্ছে ইনঅ্যাক্টেড কনস্টিটিউশন। ইভলভ বা বিকশিত সংবিধান যেটা আছে, যেমন ইউকেতে আমরা দেখবো যে ধীরে ধীরে হচ্ছে ঐতিহাসিক প্রক্রিয়ার মাধ্যমে বিকশিত যদি হয়, তাহলে এটা হচ্ছে ইভলভড কনস্টিটিউশন। আর অন্যদিকে যে প্রণীত সংবিধান যেগুলো আছে এগুলো একদম দেখা যাচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একটা করে একদম লিখিত সংবিধান একটা নির্দিষ্ট সময়ে খুব সুন্দর করে হচ্ছে এটা করা হয়। তো সংবিধানের আসলে চয়েসটা কি হবে আমরা যদি শেষ পর্যন্ত আলোচনা করি, এটা অনেকটাই একটা দেশের ইন্টারনাল সিস্টেমের উপর অনেকটা ডিপেন্ড করবে, যে ওই দেশের ইতিহাসটা কি, দেশের নাগরিকগণের মূল্যবোধটা কি, প্র্যাকটিক্যালি আসলে কোন কোন বিষয়গুলো দরকার, কিংবা ওই দেশের যে জনসংখ্যার এটার বৈচিত্র্যটা কি, এই যে জিনিসগুলো আছে এগুলো সবকিছুই কিন্তু একটা মানে ভালো সংবিধান তৈরি করার ক্ষেত্রে আমরা কোন ভাবে সংবিধান তৈরি করব এটা অনেকটা ইম্পর্টেন্ট হবে। তো অনেক ক্ষেত্রে দেখবো যে আসলে রিজিড কনস্টিটিউশন হয়তো বা আমাদের ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেক্ট করতে পারে, আবার অনেক সময় আছে যে না ফ্লেক্সিবল কনস্টিটিউশনটা হয়তো বা আমাদের জন্য অনেক ভালো মতো ফাংশন করতে পারে। যেমন আমাদের বর্তমানে ইউনিটারি সিস্টেম আছে, বাট অনেকে আবার প্রপোজ করতেছেন যে না বাংলাদেশে আসলে ফেডারেল গভর্নমেন্টের দিকে যাওয়া উচিত। যেমন ফেডারেল সিস্টেমে যাওয়ার দিকে একটা মেন আর্গুমেন্ট অনেকে দেন যে হাইকোর্টের যে সিস্টেমটা আছে এটার কথা বলে, যে হাইকোর্টের আসলে বিকেন্দ্রীকরণ করা উচিত, যেটার জন্য আসলে আমাদের যে সংবিধান আছে এটা চেঞ্জ করতে হবে। তো শেষ পর্যন্ত আসলে এখানে ওভারঅল দুইটা ব্যালেন্স ভিউ আছে। তো আপনারা যারা এক্সাম পারপাসে ভিডিওটা দেখতেছেন তারা অনেকটা ব্যালেন্স ভিউ মেনটেন করার ট্রাই করবেন, যে অ্যাবসলিউটলি ভালো বা খারাপ আসলে ব্যাপার নাই, বাট এখানে অ্যাবসলিউট ভালো খারাপ আছে শুধু এখানেই যে ফ্যাকেট কনস্টিটিউশন যেগুলো আছে কিংবা নমিনাল কনস্টিটিউশন গুলা, বাট আদারওয়াইজ অন্যান্য ক্লাসিফিকেশন যেগুলো পড়লাম এগুলা প্রত্যেকটারই কিছু অ্যাডভান্টেজ কিংবা কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেগুলো হয়তো বা আমাদের একটু খুব খুব মানে সূক্ষ্মভাবে না পড়লে আমরা হয়তো বা ব্যাপারগুলো ভালো মতো ধরতে পারবো না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।